শুভেচ্ছা। শুরু হচ্ছে বাঙালিয়ানার প্রদেশের সংবাদ। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বামফ্রন্ট গঠন না হলে রাজাকারের ছবি প্রদর্শন বাড়বে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন জানালেন সিইসি। তারেক রহমান মনে করেন দেশের মানুষ চাইলেও এই মুহূর্তে পরিবর্তন সম্ভব নয়। ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ আছে দাবি করেছেন খালেদা জিয়ার একান্ত সচিব। ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, বিক্ষুব্ধ অনেকেই। হলে অন্যদের রাজনীতি নিষিদ্ধ চাইলেও ঠিকই রাজনীতি চালাচ্ছে শিবির, অভিযোগ কাদেরের। এবারে বিস্তারিত। দেশের বাম ধারার দলগুলোর নেতারা ঐক্যবদ্ধভাবে যুক্তফ্রন্ট গঠন করে সামাজিক বিপ্লব তৈরি না করতে পারলে টিএসসিতে রাজাকারের ছবি টানানোর ঘটনা সারা দেশে আরও বেগবান হবে বলে মনে করেন চিন্তাবিদ ও এমিরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিমত দেন। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এখন বাংলাদেশ একটা উপনিবেশে পরিণত হয়েছে। এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বুর্জোয়া শাসকরা যা করে সেই একইভাবে শাসন করছে। তিনি বলেন, সরকার পতনের মাধ্যমে মনে হয়েছিল ফ্যাসিবাদ শেষ হয়ে গেছে, কিন্তু পুঁজিবাদী ফ্যাসিবাদ চরম মাত্রায় রূপ নিয়েছে, যার কারণে দক্ষিণপন্থীরা শক্তিশালী হয়ে উঠছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ আগস্ট বিকেলে রংপুর পুলিশ সদর দপ্তরের হলরুমে বিভাগের ৮ জেলার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সিইসি বলেন, আগামী নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না। আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে। তবে কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ভোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ই আগস্ট দেশে বহু প্রত্যাশিত পরিবর্তন ঘটে, যেদিন মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছিল। তিনি জানান, দেশের মানুষ ভালো পরিবর্তন চায়, যদিও তা মুহূর্তে সম্ভব নয়, তবে উদ্যোগ নিতে হবে। শনিবার ৯ই আগস্ট লন্ডন থেকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কাউন্সিলে যুক্ত হয়ে তিনি বলেন, জুলাই আগস্টে ১,৫০০ মানুষ গুম খুনের শিকার হয়েছেন। গত ১৫ বছরে এই সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। কয়েক লাখ মানুষ আহত হয়েছেন। তাদের প্রত্যাশা পূরণেই স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত অপরাধ কমিশনার তাহিরুল হক চৌহান। তিনি বলেন, অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য, স্থানীয়ভাবে ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত। সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। শনিবার গভীর রাতে নিজের বাসভবনের সামনে তিনি বলেছেন, ২০২৪ সালের ১৭ই জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি বহাল থাকবে। এই নীতিমালার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শনিবার সকালে ঢাবির 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপরই ওই কমিটি নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। এর প্রতিবাদে ও হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাত 11:30টার দিকে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আন্দোলনকারীরা রাত 1টা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান নেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। এরপর রাত 1:30টার দিকে উপাচার্য বেরিয়ে এলে নিজেদের দাবি পেশ করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের কর্তা ব্যক্তিদের দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়। পরে রাত 2:45টার দিকে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ইসলামী ছাত্র শিবির গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের। তার দাবি, শিবিরের অধিকাংশ হল শৃঙ্খলা কমিটি ও ব্যাচ প্রতিনিধি নির্বাচন অনলাইন কারচুপির মাধ্যমে নিয়ন্ত্রিত, যা ছায়া প্রশাসন হিসেবে কাজ করছে। কাদের বলেন, হল ও একাডেমিক এলাকায় রাজনীতি না করার বিষয়ে অন্যান্য সংগঠনের নীরব সমঝোতা থাকলেও শিবির আগের কমিটি বহাল রেখে কার্যক্রম চালিয়েছে এবং অন্যদের বাধা দিয়েছে। এতে অন্যান্য সংগঠনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে ঢাবি শিবির সভাপতি SM ফরহাদ জানান, আন্দোলনের সময় ছাত্রলীগকে হল থেকে সরাতে যেসব শিক্ষার্থী ভূমিকা রেখেছিলেন তাদের নিরাপত্তা ও পড়াশোনার স্বার্থে হল কাঠামো বহাল রাখা হয়েছিল। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে এবং ছাত্র রাজনীতিতে কাঠামোগত পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তিনি বলেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন অবসরপ্রাপ্ত এই সচিব। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুস সাত্তার। তিনি আরও বলেন, আমি খুবই হতাশ। জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব। গোয়েন্দা সংস্থার কাছে ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। ট্রাম্প নিজে এই কথা নিশ্চিত করে বলেছেন, এই বৈঠকের মূল আলোচনার বিষয় হবে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির প্রচেষ্টা। তবে যে কোনো শান্তি চুক্তির জন্য হয়তো কিছু অঞ্চল বিনিময় করতে হবে, এমন বিতর্কিত সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প গতকাল শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা দেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কোনো অগ্রগতি হয়েছে কিনা সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। তবে শান্তি চুক্তির জন্য অঞ্চল বিনিময় করা প্রয়োজন হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ 1 ইঞ্চি জমিও অদলবদল করবে না। এর আগে 2019 সালে এই দুই নেতার মধ্যে সর্বশেষ সরাসরি বৈঠক হয়েছিল। ঢাকার কারওয়ান বাজার সহ দেশের বিভিন্ন বাজারে ইলিশের দাম এবছর অস্বাভাবিকভাবে বেড়েছে। খুচরা বাজারে 500 গ্রামের ইলিশ কেজি প্রতি 1450 থেকে 1600 টাকা, 700 থেকে 800 গ্রাম 1850 থেকে 2000 টাকা, 1 কেজি ইলিশ 2600 থেকে 3200 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতা ও ক্রেতা উভয়েরই মত, এমন দাম আগে দেখা যায়নি। পশ্চিমবঙ্গে তুলনামূলক দাম কম। 500 গ্রামের ইলিশ 600 থেকে 750 রুপি, প্রায় 1050 টাকা। 700 গ্রামের বেশি 1200 থেকে 1300 রুপি, প্রায় 1600 থেকে 1800 টাকা। 1 কেজি ইলিশ 1500 থেকে 1800 রুপি, প্রায় 2000 থেকে 2500 টাকা। পশ্চিমবঙ্গের বাজারে মিয়ানমারের ইলিশও সরবরাহ হচ্ছে। এবছর বাংলাদেশ ও ভারত একই সময়ে 15 এপ্রিল থেকে 11 জুন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল AP সিং দাবি করেছেন, মে মাসের 4 দিনের সংঘাতে পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধ বিমান ও একটি সামরিক নজরদারি বিমান ভূপাতিত করেছে ভারত। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে তিনি জানান, রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র দিয়ে এসব বিমান ধ্বংস করা হয়, যার মধ্যে নজরদারি বিমানটি 300 কিলোমিটার দূর থেকে ভূপাতিত হয়, যা রেকর্ড দূরত্ব। পাকিস্তান এ দাবি অস্বীকার করে জানিয়েছে, বরং তারাই ভারতের একটি রাফেল ও আরও 5টি বিমান গুলি করে নামিয়েছে। ফ্রান্সের বিমান বাহিনী প্রধানও দাবি করেছেন, ওই সংঘাতে ভারতের 3টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের নতুন দাবির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু অতীতের নৈতিক ভুলের জন্য দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শনিবার গুলশানে দলের 10ম জাতীয় সম্মেলনে তিনি বলেন, মহাসচিব হিসেবে প্রায় 4 বছরে অনেক ভুল হতে পারে, যা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি স্বীকার করেন, দলের বিভক্তি, নেতৃত্ব সংকট ও মনোনয়ন বাণিজ্যের মতো ঘটনা ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে এবং সাধারণ মানুষের আস্থায় ফাটল ধরেছে। আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত 2018-2024 সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ হয়নি বলেও দাবি করেন তিনি।
জিএম কাদেরের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে চূন্য জানান আদালতের নিষেধাজ্ঞার পর প্রেসিডিয়াম গঠনতন্ত্র মেনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে শনিবার রাতে এক বন্দুকধারীর হামলায় ৩ জন আহত হয়েছে। ম্যানহাটনের কেন্দ্রস্থলে 7th এভিনিউয়ের কাছে 44 স্ট্রিটে তর্কে জড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সময় রাত 1:20 দিকে বন্দুক হামলা চালান 17 বছর বয়সী এক কিশোর। এতে 19 ও 18 বছরের 2 তরুণী ও 65 বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। সন্দেহভাজন কিশোরকে গ্রেফতার ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধরা স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এর আগে জর্জিয়ার আটলান্টার অ্যামোরি ইউনিভার্সিটি ক্যাম্পাসে শুক্রবার স্থানীয় সময় বিকেল 4:50 বন্দুক হামলায় 33 বছর বয়সী ডেভিড রোজ নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। পুলিশ জানায় নিহত পুলিশ কর্মকর্তা রোজ হামলাকারীকে থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন, পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আটলান্টা পুলিশ জানিয়েছে গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বন্দুকধারী আত্মহত্যা করেছেন। বাঙালিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।